আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বায়োলজির একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, জীবকোষ ও টিস্যু। এই চ্যাপ্টারটা হলো আমাদের এই বইয়ের মধ্যে, অর্থাৎ আমাদের এসিসির যে বই ক্লাস 9 এবং 10-এর, এই বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে হট টপিক, এবং এই চ্যাপ্টারটা সবচেয়ে বড় চ্যাপ্টার বায়োলজি বইয়ের মধ্যে। আমরা এটাকে মেইনলি 3 থেকে 4টা লেকচারে ভাগ করে তোমাদেরকে পড়াবো। আজকে হলো আমাদের প্রথম লেকচার। আমরা আজকে মেইনলি এটার যে বিষয়বস্তু এবং কোষ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। কোষের প্রকারভেদ, কোষকে আমরা ভাঙলে কি পাই, বা কোষ আমরা কি দেখি কিনা, আমরা কি আমাদের নিজ চোখে কোষ দেখতে পাই, আমরা যে কোষ নিয়ে পড়ি আসলে কি আমরা কোষ দেখতে পাই। ওকে, তাহলে চলো আমরা শুরু করি এই অধ্যায়ের আছে গুরুত্বপূর্ণ পড়া। ওকে, আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মেহাদি হাসান রনি, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তাহলে চলো আমরা শুরু করি। এই অধ্যায়ে আমরা কি কি পড়বো বা কি কি আমরা পড়তে যাচ্ছি। প্রথম কি আছে কোষ এবং এর প্রকারভেদ, তারপর আছে কি আমাদের কোষের যে বিভিন্ন অঙ্গাণু আছে, কোষের একটা কোষ অসংখ্য অঙ্গাণু সম্বন্ধে গঠিত। ওকে, সেগুলো আমরা পড়বো। তারপরে পড়বো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এবং অঙ্গাণুগুলোর মধ্যে যদি আমি অঙ্গাণুকে ধরি, তাহলে এই অঙ্গাণুগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা অঙ্গাণু সেটা হলো কি এই 3টা অঙ্গাণু। ওকে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস। এর থেকেও একটা তোমাদের এখানে একটা এমসিকিউ দিয়ে রাখি, সেটা হলো কি, সেটা হলো এই 3টার মধ্যে, ধরো তোমাকে বললাম এই 3টার মধ্যে কোনটা আমাদের কোষে আছে, এই 3টার মধ্যে কোনটা আমাদের কোষে নাই, অর্থাৎ কোনটা প্রাণী কোষে আছে, কোনটা প্রাণী কোষে নাই। এই 3টার মধ্যে কি আমাদের প্লাস্টিক যেটা আছে ওটা কিন্তু আমাদের প্রাণী কোষে নাই বা আমাদের কোষে নাই। আমরা যে মানুষ, আমাদের কোষে নাই, এটা আছে কি শুধুমাত্র উদ্ভিদের কোষে। আমাদের কোষে কোনো প্রকার প্লাস্টিক নাই। বাকি 2টা আমাদের জীবদেহে আছে, আর উদ্ভিদ কোষের মধ্যে 3টাই আছে। ওকে, তাহলে চলো আমরা আরো মজার মজার বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখন কোষের হলো কোষটা কি, আমরা যে এত কোষ কোষ করি, আসলে কোষটাই বা কি। কোষের ইংলিশ নাম হলো কি সেল। ওকে, এই সেল নিয়ে অনেক জল্পনা কল্পনা। ওকে, সর্বপ্রথম বিজ্ঞানী কি, বিজ্ঞানী রবার্ট হুক। তিনি কিন্তু সর্বপ্রথম কোষ সম্পর্কে ধারণা দিয়েছেন, বা তিনি সর্বপ্রথম কোষ দেখছেন। তিনি মূলত কোষ দেখলেও তিনি মূলত যে কোষটা দেখছেন সেটা হলো কি মৃত কোষ। ওকে, তিনি মূলত কোথায় দেখছেন, তিনি মূলত কোষটা দেখছেন হলো আমাদের মৌমাছির চাকের মতো যে কর্ক থাকে। কর্ক বলতে কাঁচের যে বোতলগুলো আছে দেখবা তার উপর একটা কর্ক লাগানো থাকে, যেটা হলো আমাদের প্লাস্টিকের মতো কর্ক। ওকে, তিনি মূলত এরকম কর্ক দেখছে, সেটাকে আরো গভীরভাবে দেখছে। তিনি মূলত আতশ যে কাজগুলো আছে না, সেটাকে পরপর সাজিয়ে সাজিয়ে একটা অনুবীক্ষণ যন্ত্র তৈরি করছে, এবং সর্বপ্রথম সেটাই কিন্তু ওনার আবিষ্কৃত আণুবীক্ষণিক যন্ত্র। তিনি মূলত ওইটা দিয়েই সর্বপ্রথম এই কোষ সম্পর্কে দেখছেন। তবে একটা দুঃখজনক ব্যাপার হলো তিনি কিন্তু মৃত কোষ দেখছেন, তিনি কিন্তু জীবিত কোষ দেখতে পারেননি। তাহলে জীবিত কোষটা কি দেখছেন, জীবিত কোষ দেখছেন আমাদের বিজ্ঞানী নিউ অ্যান্ড হুক। তিনি মূলত সর্বপ্রথম আমাদের জীবিত কোষ সম্পর্কে ধারণা দিচ্ছে। ওকে, তিনি মূলত সর্বপ্রথম আমাদের কোষ সম্পর্কে ধারণা দিচ্ছে। আচ্ছা, কোষটা কি, কোষ হলো আমাদের দেহ গঠনের বা আমাদের জীবদেহের কি, আমাদের দেহের ক্ষুদ্রতম একক হলো আমাদের কোষ। আমাদের দেহের ক্ষুদ্রতম একক, সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো দেহের সবচেয়ে, লিখে দিই, দেহের সবচেয়ে ক্ষুদ্রতম একক যেটা হলো আমাদের কোষ। ওকে, বা স্মলেস্ট, সবচেয়ে বলি স্মলেস্ট, একবার স্মলেস্ট যদি আমি ভাঙতে 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 সর্বশেষ যেটা পাবো সেটাই হলো কোষ। তবে কোষের কিছু সিকোয়েন্স আছে, যেমন সিকোয়েন্সটা কি, ধরো আমি কোষ লিখলাম, কোষকে যদি আমি পরস্পর সংযোগ করি বা অনেকগুলো কোষ একসাথে মিশ্রিত হয়ে যেটা গঠন করে সেটা হলো আমাদের টিস্যু। ওকে, তারপর অনেকগুলো টিস্যু একসাথে মিক্স হয়ে যেটা গঠন করে সেটা হলো আমাদের অঙ্গ। তারপর অনেকগুলো অঙ্গ বা অনেকগুলো অঙ্গের সমন্বয়ে যে একটা সিস্টেম গঠিত হয় বা একটা কার্যকলাপ সম্পূর্ণ হয় সেটা হলো আমাদের তন্ত্র। আচ্ছা, আমি তোমাদেরকে এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো আমি তোমাকে বললাম আমার শ্বসন তন্ত্র কোনগুলো, বা আমি যে শ্বাস প্রশ্বাস নেই সেগুলো কোনগুলো। ওকে, তাহলে যদি তন্ত্র বলি তাহলে কি বললাম, তন্ত্রের নাম কি বললাম, তন্ত্রের নাম বললাম আমি শ্বসন তন্ত্র। ওকে, শ্বসন তন্ত্র মানে কি, আমার শ্বাস প্রশ্বাসের জন্য যে তন্ত্রগুলো দায়ী বা যে অঙ্গগুলো দায়ী সেগুলোকে সম্মিলিতভাবে একসাথে বলা হবে আমাদের কি শ্বসন তন্ত্র। যেমন আমি নাক দিয়ে শ্বাস নিলাম, ওকে, সেই শ্বাসটাকে আমার যাবে কোথায় বা আলটিমেট গন্তব্য কোথায়, আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু তার আলটিমেট গন্তব্য আছে। তবে ধরো ফার্স্টে আমি শ্বাস নিলাম, সেটা আমাদের গলবিল দিয়ে, সেটা আমাদের শ্বাস নালী দিয়ে গিয়ে ফুসফুসে পিউরিফাই হয়ে তারপর সারা সবগুলো কোষে তোমার ছড়াবে।
তাহলে কি আমি যে শ্বাস নিলাম বা শ্বাস নেওয়ার জন্য কি শুধু আমার ফুসফুসি দায়ী? নট। ধরো আমার নাক নাই, তাহলে আমি নাক না ছাড়া, তুমি বলতে পারো নাক না ছাড়া আমি মুখ দিয়ে শ্বাস নিব, বাট সেটা অন্য কথা। নাক মানে শ্বাস নেওয়ার জন্য কি আমার যন্ত্র কোনটা? আমার নাকই তো, তাই না? তাহলে আমার নাক লাগবে, আমার শ্বাসনালী লাগবে, আমার গলবিল লাগবে, তারপর আলটিমেটলি আমার ফুসফুস লাগবে, তারপর আলটিমেটলি সারা দেহে পৌঁছাবে। বুঝতে পারছো? তাহলে এই সম্মিলিত যে কাজকর্মগুলো যে একসাথে করে সেটা হলো কি আমাদের তন্ত্র। ওকে, আর তন্ত্রকে যদি আমি ভাঙি তাহলে কি পেলাম? আমি নাক পেলাম, আমার গলবিল পেলাম, আমার শ্বাসনালী পেলাম, আমার ফুসফুস পেলাম। এই প্রত্যেকটা কি এক একটা অঙ্গ? নাক আমার একটা অঙ্গ না? ফুসফুস আমার একটা অঙ্গ না? বুঝতে পারছো কথাটা? ওকে, এটা নিয়ে এত আগাবো না। তাহলে চলো এটা হলো কি, দেখো তো তোমাদের একটা কোষ। এখন ধরো কোষটা কি, তোমাকে মানে এখানে কোষ সম্পর্কে কিছু কথা বলছি, যেমন কি বলছে আমরা যা দেখি মানুষ, গাছপালা সবই কি কোষ। কোষের মধ্যে দেখো এই যে এটা হলো একটা পাকস্থলী। ওকে, এখন পাকস্থলীকে ভাঙছে, আমাদের কথা বলার জন্য কোষ লাগবে। প্রত্যেকটা স্টেপ সেটাকে আমাদের কোষের দ্বারাই গঠিত বা কোষ দ্বারাই সংগঠিত হবে। কোষ না ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। দেখো এই যে কোষ, কোষ তেমন কোষ দিয়ে গঠিত তৈরি, জীবদেহ কি তেমন কোষ দিয়ে তৈরি, মানে এক একটা বিল্ডিং। ওকে, এক একটা বিল্ডিং দিয়ে কি আমার কোষ গঠিত হচ্ছে। ওকে, যেমন ইট দিয়ে আমার একটা বিল্ডিং গঠিত হয়, তেমন কোষগুলো পরস্পর ধাপান্তরিত হয়, আমাদের দেহ গঠিত হয়। বুঝতে পারছো? তাহলে কোষ কি বললাম? জীবদেহের গঠন এবং কাজে একক কি বলা হয়? কোষ বলা হয়। ওকে, এখন তোমাদের কাছে কোশ্চেন হলো, আমরা কোষ কি দেখতে পারি? বলো তো, তোমাদের কি মনে হয় আমরা কি কোষ আমাদের চোখ দিয়ে দেখতে পারি? কি মনে হয়? অবশ্যই আমরা কোষ দেখতে পারি। আমরা কি ডিম খাই না? আমরা কি ডিম খাই? আমরা কি প্রোটিন সমৃদ্ধ খাবার খাই? ডিমটা হলো কি ওয়ান কাইন্ড অফ কোষ। ওকে, তাহলে আমরা কিন্তু কোষ দেখতে পারি। দেখো এটা একটা কি ডিম, ডিমের যে সম্পূর্ণ যে পোষণটা সেটা হলো কি একটা কোষ, আর মাঝখানে যে কুসুম সেটা হলো কি নিউক্লিয়াস। বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু কোষ দেখতে পারি। ওকে, এখন দেখো কোষকে মানে যদি আমি কোষের প্রকারভেদ করি, কোষকে আমি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমার উদ্ভিদ কোষ আর একটা হলো প্রাণী কোষ। ওকে, এটা হলো কি একটা প্লান্ট সেল, আর এটা হলো আমাদের কি নিউরন। ওকে, এটা নিউরন, এই সম্পর্কে আমরা পরেও জানবো, দেখবা। নিউরন হলো কি আমাদের ব্রেনটা যে সিস্টেমের সাহায্যে চলে সেটা হলো কি আমাদের নিউরন। ওকে, মানে এখানে শুধুমাত্র আমাদেরকে মানে কোষ সম্পর্কে কিছু ধারণা বলা হয়েছে। আর এটা হলো কি একটা অ্যানিমেল সেল। ওকে, এটা হলো একটা অ্যানিমেল সেল। দেখো এখন কি বলা হয়েছে, কোষ মানে কোষ সম্পর্কে সর্বপ্রথম সংজ্ঞা দিছে কে? বা ধরো আমি যে কোনো একটা বিষয়কে বা যে কোনো একটা বস্তুকে আমি কোষ বলতে পারবো না। ধরো আমি এই মার্কারকে কোষ বলতে পারবো নাকি পারবো না, এটা নিয়ে কনফিউশন আছে। বা এই মার্কারটা কি কোষ দ্বারা গঠিত কিনা, এটা নিয়েও কনফিউশন আছে। ওকে, তাহলে কোষ হবার জন্য যে শর্ত রয়েছে, কোষ হবার জন্য যে শর্ত, সেই শর্ত মেইনলি দিছে হলো বিজ্ঞানী লোই এবং বিজ্ঞানী সিকেবিস। তারা মূলত কোষ সম্পর্কে কত সালে দিছে? তারা মূলত 1969 সালে সর্বপ্রথম কোষ সম্পর্কে ধারণা দিছে, বা কোষ হবার জন্য আমাকে কোন কোন কন্ডিশন ফিল আপ করে আসতে হবে সে সম্পর্কে মূলত বিজ্ঞানী লোই এবং সিকেবিস তারা কোষ সম্পর্কে ধারণা দিছে। কোষ কি বলছে দেখো, একটা কোষ ভাগ হয়ে দুইটা গঠিত হবে। ওকে, বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি দ্বারা আবৃত। কি দ্বারা? বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি। বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি। আচ্ছা, বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি বলতে কি বোঝায়? যদি আমি তোমাকে বলি বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি বলতে কি বোঝায়, বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি বলতে আমি কি বোঝাই? এটাকে ইংলিশে বলা হয় সিলেক্টিভিটি পারমিটেবল। মানে ধরো এন্ট্রি, আমার এখানে যার এন্ট্রি করার পারমিশন আছে, এখানে যার এন্ট্রি করার পারমিশন আছে শুধু সেই এখানে এন্ট্রি করতে পারবে, অন্য কেউ সেখানে এন্ট্রি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। ওকে, এটাকে বলা হয় মেইনলি সিলেক্টিভিটি পারমিটেবল বা বৈষম্য বিদ্যুৎ পর্দা। ওকে, বুঝতে পারছো? বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি বা বৈষম্য বিদ্যুৎ পর্দা যাকে বলা হয় সেটা, মানে এখানে আমার সবাইকেই ঢুকতে দেওয়া হবে না। যেমন যদি তুমি ধরো আমাদের শাহজালাল যে বিমানবন্দর, সেখানে কি কিছু লঞ্চ থাকে ভিআইপিদের জন্য, কিছু গেট থাকে সাধারণ মানুষের জন্য, কিছু থাকে আবার অন্য মানুষের জন্য, তাই না? ইমার্জেন্সির জন্য। তাহলে কি আমার কি ভিআইপি দিয়ে কি আমি সাধারণ মানুষ হতে পারবো? কখনোই না। এরকম ভাবে মানে কোষের মধ্যে তোমার সকল সকল অঙ্গাণু বা সকল তোমার কি বলবো বিভিন্ন ধরনের উপাদান ঢোকার জন্য সকল কিছু মানে পারমিশন থাকে না। তোমাকে স্পেসিফিক এমন কিছু ঢুকবে যেটা তার পারমিশন দেওয়া আছে, সেই ঢুকতে পারবে, অন্য কেউ কখনোই ঢুকতে পারবে না। ওকে, তাহলে কি বললো, বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি দ্বারা আবৃত, সজীব মাধ্যম ছাড়া সে নিজেকে, সে সজীব মাধ্যম ছাড়া সে কপি করতে পারে। তাহলে বিষয়টা কি বললো, মানে কোষটা কি হবে? কোষটা হবে আমাদের একটা বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি দ্বারা আবৃত, এবং সে কি করবে? সে যদি আমি বলি সে তার
কপি করতে পারবে, বা সে ধরো একটা এখানে আছে, একটা থেকে সে দুইটা তৈরি করতে পারবে। কিন্তু এই তৈরি করার জন্য সে কারো সাহায্য নেবে না, বুঝতে পারছো? সে অটোমেটিক বা স্বতঃস্ফূর্তভাবে, কি বললাম, সে স্বতঃস্ফূর্তভাবে তার কপি তৈরি করবে। ওকে, বা স্পন্টেনিয়াস ভাবে সে তার কপি তৈরি করবে। এখানে কারো পারমিশন নিবে না সে, বা কারো সাহায্য নিবে না। ওকে, বুঝতে পারছো? তাহলে কোষ হওয়ার জন্য শর্ত দুইটা, একটা কি, তোমার বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি দ্বারা আবৃত হতে হবে, এবং কি করতে হবে, সে স্বতঃস্ফূর্তভাবে কি হবে, তার নিজের কপি তৈরি করবে, একটি থেকে দুটি তৈরি করবে, বা তাদের প্রজনন করবে। বুঝতে পারছো কথাটা? ওকে, তাহলে কি বলছে দেখো, বিজ্ঞানী লুই এবং সিকবেস কি বলছে, বুঝছে, বৈষম্য বিদ্যুৎ ঝিল্লি দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরোধ তৈরি করতে পারে, এমন সত্তাকেই উনি কোষ বলেছেন। এখন কোষের হলো একটা কথা, সেটা হলো, ধরো আমি বললাম রক্তের যে কোষটা আছে, বা আমাদের যে রক্ত, সেটা কি আমি কি কোষ বলবো? বা ব্লাড যেটা আছে, আমি ধরো বললাম RBC বা WBC, হোয়াইট ব্লাড সেল আর রেড ব্লাড সেল, এগুলো কি আমরা কোষ বলবো? তোমাদের কিন্তু বইয়ে মানে লেখা আছে, মেবি সেল লেখা আছে, বাট এখানে একটু কথা আছে, সেটা হলো, যদি তুমি কোষের উৎপত্তি জানতে চাও বা রক্তের কোষের উৎপত্তি জানতে চাও, দেখবা রক্ত কিন্তু কখনো বিভাজিত হয় না, সে কিন্তু কখনো বিভাজিত হয় না, সে কিন্তু আমাদের যে বোন মেরু আছে, বা আমাদের যে সহজ কথা বলতে আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের যে পিসের যে হাড়টা আছে না, পিসের হাড় মেরুদণ্ডের, সেখানে যে বোন মেরু আছে, সেখান থেকে মেইনলি স্বতঃস্ফূর্তভাবে উৎপন্ন হয়। ওকে, যখন আমার রক্ত লাগবে তখন সে স্পন্টেনিয়াসভাবে উৎপন্ন হবে, নট সে ডিভাইডেড হবে। ওকে, সেজন্য কিন্তু আমি ব্লাডকে সাধারণ ভাষায় কোষ বলবো না। এটা কিন্তু তোমাদের বইয়ে মেবি বলা আছে, বাট এটা একটু ভুল তথ্য। মানে কোষ আমি তাকেই বলবো, সে কি, সে সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারবে, নিজের প্রতিরূপ। ওকে, কিন্তু ব্লাড কি করতেছে, সে কিন্তু আমার মানে একটা সার্টেন পয়েন্ট থেকে সে উৎপত্তি হচ্ছে। যেমন শিশু অবস্থায় তোমার যকৃত থেকে উৎপন্ন হয়, বা স্প্লিন বা প্লিহা থেকে উৎপন্ন হয়। আমরা যখন বড় হই বা ম্যাচুর হই, তখন কিন্তু আমাদের বন মেরু থেকে, লিখে দিই কথাটা, সেটা হলো বন মেরু থেকে উৎপন্ন হয়। ওকে, আমার বন মেরু থেকে উৎপন্ন হয়। ওকে, সেজন্য আমি কিন্তু রক্তকে কোষ বলবো না। ওকে, তাহলে এখন দেখো কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে। কোষকে মূলত আমার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, বা নিউক্লিয়াস থাকবে নাকি থাকবে না, বা নিউক্লিয়াসের গঠনটা কিরকম হবে সেই ভিত্তিতে। আরেকটা হলো কি, কোষটা কি কাজ করবে, আমাদের দেহে কোষটা কি কাজ করবে সেই ভিত্তিতে আমার ভাগ করা হয়েছে। ওকে, আচ্ছা, কোষ কিন্তু আমার মেইনলি দুই রকম হয়ে থাকে, একটা হলো আমাদের এক কোষীয়, আরেকটা হলো আমাদের কি বহুকোষীয়। তাহলে কি বললাম, কোষটা কিন্তু আমাদের দুই রকম হয়। কোষটা কিন্তু আমাদের দুই রকম হয়, একটা কি বললাম, একটা হলো আমাদের এক কোষীয়, আরেকটা হলো কি বহুকোষীয়। এক কোষীয় বলতে কি বোঝায়, ধরো শুধুমাত্র একটা কোষ দ্বারাই, একটি কোষ দ্বারা, শুধুমাত্র একটা কোষ ধারাই যদি আমাদের এই বডিটা গঠিত হয়, বা একটা কোষ ধারায় সে জনন করবে, একটা কোষ ধারায় সে প্রজনন করবে, একটা কোষ ধারা তাই পুরো দেহটা গঠিত হবে, সেটাকে বলা হয় কি এক কোষী। আর বহুকোষ মানে কি, অনেকগুলো কোষ থাকবে। ওকে, অসংখ্য কোষ থাকবে। কি বললাম, ধরো এখন তোমাকে উদাহরণ দিলাম, কিরকম উদাহরণ দেওয়া যায়, ধরো আমি ধরলাম এই কলম যেটা আছে, এই কলমটার মধ্যে শুধু একটাই কোষ আছে, একটা কোষের মাধ্যমে ও প্রজনন করে, একটা কোষের মাধ্যমে ও জনন করে, একটা কোষের মাধ্যমে সে সকল কার্যক্রম সম্পূর্ণ করে। কিন্তু আমার হাতে যে কলমটা আছে, যেটা হোয়াইট লেখার জন্য, ধরলাম সেটা তোমার বহুকোষ দ্বারা গঠিত। বহুকোষ দ্বারা বলতে তার মধ্যে অসংখ্য কোষ রয়েছে, এবং অসংখ্য কোষ কি করতে পারে, সে তার ইচ্ছা মতো, মানে কোষগুলো তার ইচ্ছা মতো, ধরলাম ও এর ইচ্ছা মতো বিভাজিত হবে, ওর ইচ্ছা মতো বিভাজিত হবে, ওর ইচ্ছা মতো বিভাজিত হবে ম্যাচুর হওয়ার পর। ওকে, কিন্তু এখানে কি শুধু একটাই বিভাজিত হবে, তাই না? এখানে একটাই বিভাজিত হবে। এখানে কি, ধরো সে এক সময় বিভাজিত হলো, সে আরেক সময় বিভাজিত হতে পারবে, বা সে চাইলে আরো পড়ার সময় তার যখন দরকার হবে সে বিভাজিত হতে পারবে। ওকে, বিষয়টা এরকম, মানে এটা সম্পূর্ণ মিলে একটা দেহ, আর এটা সম্পূর্ণ মিলে হলো কি একটা দেহ। বুঝতে পারছি কথাটা? ওকে, তারপরে আসে আমরা কি বললাম, তোমার নিউক্লিয়াসের যে গঠন, সেই নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমার কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আমাদের কি আদিকোষ, বা আদিকোষ মানে কি, সে এখনো আধুনিক হয়নি, বা সে এখনো প্রাচীন যুগেই পড়ে আছে। ওকে, তাহলে আদিকোষকে বলা হয় কি প্রাককেন্দ্রিক কোষ, আর ইংলিশে বলা হয় প্রোক্যারিওটিক সেল। ক্যারিওটিক মানে হলো ক্যারিওটিক, কি বললাম,
ক্যারিওটিক শব্দের অর্থ হলো নিউক্লিয়াস। ওকে, ক্যারিওটিক শব্দের অর্থ হলো নিউক্লিয়াস। আর প্রি মানে হলো অল টাইপগুলো মাথায় রাখবে, মানে যে কি ওয়ার্ডগুলো তোমাদের দেখানো হচ্ছে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কারণ দেখবে অনেক সময় তোমার কিছু ওয়ার্ডের আগে মানে এরকম লেখা থাকে প্রি বা ক্যারিওটিক, তখন কিন্তু তুমি এগুলো ধরতে পারবা এই কথাগুলো দ্বারা মেইনলি কি বোঝানো হচ্ছে। প্রি মানে হলো আদি। ওকে, প্রি মানে হলো আদি বা ইমেচর বলতে পারি, ইমেচর। ওকে, আর আরেকটা হলো আমাদের কি প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল। ইউ মানে হলো গুড, ইউ মানে হলো গুড বা সে ম্যাচুর। ওকে, তার মধ্যে সকল কিছু থাকবে। ওকে, বুঝতে পারছো? তাহলে আমি কি বললাম, নিউক্লিয়াসের যে গঠন সেই অনুসারে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আমাদের আদি কোষ আর একটা হলো আমাদের প্রকৃত কোষ। ওকে, তাহলে আদি কোষটা কি? আদি কোষটা হলো কি তোমার দেখো এখানে ইউক্যারিওটিক সেল দেওয়া হয়েছে আর প্রোক্যারিওটিক সেল দেওয়া হয়েছে। ওকে, তোমার আদি কোষের মধ্যে কি থাকবে? আদি কোষের মধ্যে তোমার নিউক্লিয়াস থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। এর পরিবর্তে কি থাকবে? নিউক্লিয়, এটাকে ইংলিশে লিখছি তো আমি বাংলা লিখে দিই, সেটাকে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড বলতে কি বোঝায় তোমার? এটাকে মেইনলি বলা হয় সুগঠিত। আচ্ছা, সুগঠিত নয়। ওকে, সুগঠিত নয় মানে তার এখানে যে নিউক্লিয়াস থাকবে সেটা নিউক্লিয়াস হবার জন্য তোমার যে বৈশিষ্ট্যগুলো হওয়া দরকার সেটা ওর মধ্যে নেই। এটাকে বলা হয় কি সুগঠিত নয়। ওকে, আমরা দেখবো পরবর্তীতে নিউক্লিয়াস হওয়ার জন্য তোমার নিউক্লিয়াস মেমব্রেন লাগবে, তোমার নিউক্লিয় অলাস লাগবে, তোমার নিউক্লিয় প্লাজম লাগবে, আরও কিছু লাগবে, সেগুলো কিন্তু ওর মধ্যে নাই। এখানে কি হয়? এখানে নিউক্লিয়াসটা আমার কি এই সাইটোপ্লাজমের মধ্যে সোডিয়াসলি থাকে। ওকে, এই জন্য একে বলা হয় কি নিউক্লিওয়েড। এগুলো লাগবে না আপাতত তোমাদের। ওকে, এগুলো লাগবে না। সেল ওয়াল এগুলো আমরা পরে আসবো। ওকে, তাহলে আর রাইবোজোম সবার মধ্যে থাকবে, মানে একটা কোষ হবার জন্য, বা আমি আদি কোষই বলি বা আমি প্রকৃত কোষই বলি। ওকে, আমি কোষ হবার জন্য তোমার যদি আমি বলি কোষ হবার জন্য প্রধান শর্ত হলো তোমার নিউক্লিক অ্যাসিড থাকতে হবে, নিউক্লিক অ্যাসিড থাকতে হবে, আর তোমার রাইবোজোম থাকতে হবে, সরি কি বললাম, রাইবোজোম থাকতে হবে। নিউক্লিক অ্যাসিড বলতে কি তোমার ডিএনএ অথবা আরএনএ থাকতে হবে, অথবা আমাদের কি রাইবোজোম থাকতে হবে। রাইবোজোমকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সেটা হলো 70S অথবা 80S। এগুলো সম্পর্কে আমরা মানে আবার ক্লাসে জানবো, এখন শুধু জেনে রাখো। ওকে, আমাকে কোষ হবার জন্য বা একটা কোষ হবার জন্য তোমাকে এই দুইটা মাস্ট বি থাকতেই হবে। যদি এই দুটো না থাকে তাহলে কিন্তু সেই কোষ হবার যোগ্যতাই রাখবে না। ওকে, তাহলে চলো কি বললাম, তোমার আদি কোষ। আদি কোষ দেখো এখানে বলছে আদি কোষের মধ্যে কি আদি কোষ যেটার মধ্যে কি নিউক্লিয়াস সুগঠিত নয়, পর্দা এবং নিউক্লিয় প্লাজম ওর মধ্যে নেই। ওকে, নিউক্লিয়াসটাকে কভার করার জন্য যে পর্দা লাগবে এটাকে বলা হয় নিউক্লিয় পর্দা, সেটা ওর মধ্যে নেই। এবং কি আমার নিউক্লিয় অলাসও নেই। নিউক্লিয় অলাস কি নিউক্লিয়াসের মধ্যে একটা মানে অতি রঞ্জক আকৃতি বা অতি ঘন আকৃতি একটা গোলাকার অংশ থাকে, সেটাকে বলা হয় মেইনলি নিউক্লিয় অলাস। ওকে, তার মধ্যে এটা নেই। উদাহরণ কি আমাদের ব্যাকটেরিয়ার কোষ, নীলাভ সবুজ শৈবাল, এটাকে বলা হয় ইংলিশে নস্টক। ওকে, আর প্রকৃত কোষ হওয়ার জন্য কি আমাদের তোমার ওর নিউক্লিয়াস সুগঠিত, ওর নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় তন্ত্র সকল উপাদান বিদ্যমান থাকবে। ওকে, উদাহরণ কি? উদাহরণ হলো তোমার এই ব্যাকটেরিয়া আর নস্টক ব্যতীত যেগুলো আছে মানুষের কোষ বা উদ্ভিদের কোষ বা যে কোনো প্রাণী কোষ, সেগুলো সবই হলো কি আমাদের প্রকৃত কোষের উদাহরণ। ওকে, তাহলে কি বললো আমাদের আদি কোষ হওয়ার জন্য বা আদি কোষটা কি কোষের সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকবে না, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে। এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বলে। ওকে, এই আদি নিউক্লিয়াস যুক্ত কোষের আরেকটা নাম কি বললাম মনে আছে? নিউক্লিওয়েড। এটার মানে কি? এটার মানে হলো অগঠিত, মানে সুগঠিত নিউক্লিয়াস নয়। ওকে, তাহলে দেখো তো এখানে তোমাকে কি বলেছে, একটা প্রোক্যারিওটিক সেলের চিত্র দেওয়া হয়েছে। ওকে, ওটাকে মেইনলি কপি পেস্ট করে দেওয়া হয়েছে। তোমাকে কি বলেছে এখানে? আচ্ছা, আরো কিছু শর্ত, সেটা হলো কি মানে এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমার কি এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমাদের কি কি থাকবে আর কি কি থাকবে না, তোমাকে এটা একটু মাথায় রাখতে হবে। ওর মধ্যে কি কোনো নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত সে হবে না। ওর মধ্যে কি মাইটোকন্ড্রিয়া, ওর মধ্যে প্লাস্টিড, ওর মধ্যে এন্ডোপ্লাজম রেটিকুলাম, ওর মধ্যে তোমার গলজি বডি, ওর মধ্যে তোমার ধরলাম কোষ গহ্বর, ওর মধ্যে এগুলো কোনো কিছু থাকবে না। শুধু থাকবেটা কি মাথায় আছে তোমাদের বলেছিলাম, কোষ হবার জন্য কি থাকবে তোমার ডিএনএ অথবা আরএনএ থাকবে। আর নাম্বার 2 হলো কি আমার রাইবোজোম অবশ্যই থাকবে। ওকে, থাকবে। ওকে, এই দুইটা ব্যতীত আর কোনো কিছুই থাকবে না।
ওকে, ক্লিয়ার কথাটা? ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। কি বলছে দেখো তো, তোমার কি কি থাকবে, দেখো এই কথাগুলো এখানে বলে দিচ্ছে তোমার কি থাকবে, বুঝতে পারছো? উদাহরণ কি বলছে, নীলাবশ শৈবাল আর ব্যাকটেরিয়া তার উদাহরণ। ওকে, আর কোষের সংখ্যা অনুসারে তোমাকে কোষকে দুই ভাগে ভাগ করেছে, কিন্তু তোমাকে বলা হয়েছে যে এককোষীয় এবং বহুকোষীয় দুই ভাগে ভাগ করা হয়েছিল, এটা কিন্তু তোমাকে এক্সট্রা স্লাইড নিয়ে দেখানো হয়েছিল। আর প্রকৃত কোষ মানে কি, যে কোষের মধ্যে তোমার নিউক্লিয়াসটা সুগঠিত, নিউক্লিয়াসের সকল উপাদান বিদ্যমান থাকবে এবং কোষের যে উপাদানগুলো আছে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এগুলো সকল কিছু বিদ্যমান থাকবে। ওকে, এটা একটা তোমার ইউক্যারিওটিক সেলের চিত্র দিয়েছে এখানে। কি বলছে, তার নিউক্লিয়াসটা কি সুগঠিত, তার নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় সকল কিছু যেগুলো আছে সবগুলো কি অবশ্যই প্রপারলি ভাবে তোমার অ্যাসোসিয়েট থাকবে। আগে বলছি দেখো, এই সকল কোষের মধ্যে কি রাইবোজোম সহ সকল অঙ্গ বিদ্যমান থাকবে। কোষের মধ্যে কি ডিএনএ, প্রোটিন, হিস্টনটা আমি পরবর্তীতে জানবো। দেখবে হিস্টন কি, হিস্টনটা হলো মেনলি একটা উপাদান, মানে কোষ গঠন করার জন্য তোমার অনেকগুলো উপাদান লাগে। ধরো আমাদের গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, হিস্টন, এগুলো আমাদের কোষের উপাদান, সেগুলো থাকবে। আর অধিকাংশ জীবদেহ আমাদের প্রকৃত কোষ। ওকে, আর কাজের ভিত্তিতে কোষকে মেইনলি কি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো আমাদের কি দেহকোষ, আরেকটা হলো আমাদের কি জনন কোষ। দেহকোষ বলতে কি বোঝায়, সহজ কথা, দেহকোষ, দেহ গঠনের জন্য যে কোষ সেটা হলো কি দেহকোষ। আর জনন কোষ মানে কি আমাদের প্রজননের জন্য বা সন্তানি হওয়ার জন্য যে কোষগুলো দেয় সেগুলো হলো কি আমাদের জনন কোষ। আচ্ছা, কাজ কি বলছে দেখো তো, জীবদেহের অঙ্গ তন্ত্র গঠনে সাহায্য করে। মানে এই দেহকোষ এখন কিভাবে বিভাজিত হয়, দেহকোষ আমাদের বিভাজিত হয় কি মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি বলতে যদি আমি সংক্ষিপ্ত বলি, একটা কোষ থেকে যদি আমি সংক্ষিপ্ত তোমাদেরকে একটু বলি, সেটা হলো কি তোমার মাইটোসিস মানে কি সেম হবে। ওকে, সেম হবে, মানে ধরলাম এখানে 2n আছে, এই 2n কে যদি ভাগ করি এখানে 2n পাবো, এখানেও 2n পাবো, মানে সমান সংখ্যক পাবো। ওকে, বুঝতে পারছো? মানে কোষটা যে বিভাজিত হবে সেটা সমান সংখ্যক, সমান আকৃতি, সমানভাবে বিভাজিত হবে, সেটাকে বলা হয় আমাদের কি মাইটোসিস কোষ বিভাজন, মানে তোমার সমানভাবে বিভাজিত হবে। আর আরেকটা হলো কি আমাদের মিওসিস। মিওসিস শব্দের অর্থ কি, তোমার ধরুন 2n আছে, 2n থেকে যেই কোষগুলো যে হবে সেগুলো কি হবে n সংখ্যক হবে। এখানে মেইনলি আবার একটা থেকে দুইটা হবে। ওকে, আর এখানে কি হবে আমার একটা থেকে 4টি হবে। মানে সংক্ষিপ্তভাবে তোমাদেরকে একটু বোঝানো হলো। আমরা মেইনলি এটা সম্পর্কে আমরা মেইনলি জানবো হলো আমাদের 3য় অধ্যায়। ওকে, সো চলো আমরা চলে যাই নেক্সট। কি বলছে দেখো তো, আচ্ছা এখানে তোমাদেরকে মেইনলি কিছু এমসিকিউ রাখা হয়েছে, বুঝতে পারছো? চলো দেখি আমরা এমসিকিউগুলো পারি কিনা। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, প্রকৃত কোষের ক্রোমোজোমে কোনটি থাকে না। দেখো বলছে কি প্রকৃত কোষের ক্রোমোজোমে কোনটি থাকে না। আমরা কি এটা দেখে আসছি দেখো তো, মানে আমাদের প্রকৃত কোষে বা আদি কোষে ক্রোমোজোমে কি থাকে বা কি থাকে না। ওকে, দেখো তো আমাদের প্রকৃত কোষের ক্রোমোজোমে আমাদের কি ডিএনএ থাকে মেইনলি। ওকে, এটার মধ্যে কিন্তু আমাদের কি আরএনএ থাকে না, সাধারণত আরএনএ থাকেই না, বুঝতে পারছো? ওকে, এখানে আরো কিছু কথাবার্তা আছে, সেটা তোমাদেরকে একটু বলে দিই। সেটা হলো জনন কোষ সম্পর্কে একটু বলা হয়নি, সেটা হলো কি দেখো প্রজনন বা নতুন জীব সৃষ্টি করতে আমাদের জনন কোষ সাহায্য করে। আর কি বলছে, কোষের যে বিভাজিত হওয়ার জন্য আমাদের কি মিওসিস পদ্ধতিতে সে বিভাজিত হবে। আর সেটা হলো হ্যাপ্লয়েড। আচ্ছা, হ্যাপ্লয়েড মানে কি আর ডিপ্লয়েড মানে কি? একটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, একটা হলো আমাদের হ্যাপ্লয়েড, সেটা হলো n সংখ্যক কোষ। আর ডিপ্লয়েড মানে হলো আমাদের 2n সংখ্যক কোষ, মানে দুইটা কোষ আর 2n সংখ্যক ক্রোমোজোম। মেইন কোষ না বলে আমি যদি বলি ক্রোমোজোম, তাহলে সেই কথাটা হলো কি পারফেক্ট হবে, ক্রোমোজোম। আচ্ছা, যদি ক্রোমোজোম জানতে চাই তাহলে ক্রোমোজোম সম্পর্কে অনেক কথাবার্তা আছে, সেটা সম্পর্কে আমি অল্প একটু বলবো, একটু মাথায় রাখবা। ওকে, ক্রোমোজোম কি, আমি যদি ক্রোমোজোমকে বলি সেটা হলো আমাদের যদি সংক্ষিপ্ত কথা বলি সেটা হলো আমি বলতে পারি হলো বংশ গতির একক হলো ক্রোমোজোম। মানে আমরা যে বংশ পরম্পরায় আমাদের পিতামাতা থেকে আসছে, আমাদের পিতামাতা আমাদের দাদা দাদি থেকে আসছে, ধরলাম সাপোজ আমাদের বাবা মেইনলি, তাহলে কি বংশ পরম্পরা যে সন্তান আসছে, দেখবা অনেকে বলে না তোমার চেহারা তোমার মায়ের সাথে মিল, তোমার চেহারা তোমার বাবার সাথে মিল, তোমার চেহারা তোমার ওর সাথে মিল, দাদির সাথে মিল, না এটা কিভাবে আসলো? এটা কিন্তু আমাদের বংশ পরম্পরায় মানে জিনের মাধ্যমে আসে। ওকে, তাহলে ক্রোমোজোম কি, ক্রোমোজোম হলো আমাদের যে দেহ রয়েছে, আমাদের দেহের মধ্যে প্রত্যেকটা কোষে, কি বললাম, আমাদের দেহের
আমাদের দেহের কোষের মধ্যে, আমাদের দেহের যে কোষের মধ্যে কোথায় স্পেসিফিক যদি বলি, কোষের মধ্যে আমাদের স্পেসিফিকভাবে বলতে গেলে আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে, যদি নিউক্লিয়াসও যদি আমি বলতে চাই, নিউক্লিয়াসের কোথায় থাকে, নিউক্লিয়াসের আমাদের কোথায় থাকে, ক্রোমাটিন তন্তুর মধ্যে, ক্রোমাটিন তন্তুর মধ্যে। ওকে, তাহলে আমাদের কোষ ক্রোমোজোম কোথায় থাকে, আমাদের দেহের কোষের মধ্যে, দেহের কোষের কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের কোথায়, ক্রোমাটিন তন্তুর মধ্যে। এখন আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে ক্রোমোজোম হলো 23 জোড়া বা কয়টি, 46টি। ওকে, এই 46টি ক্রোমোজোমের মধ্যে বা এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া হলো কি আমাদের দেহ ক্রোমোজোম। ওকে, বা এটাকে ইংলিশে বলা হয় আমাদের অটোজোম বলা হয়। আর এক জোড়া যে ক্রোমোজোম আছে, আমাদের যে এক জোড়া ক্রোমোজোম আছে সেটাকে বলা হয় মেইনলি সেক্স ক্রোমোজোম। ওকে, এই 22 জোড়া কি করে, এই 22 জোড়া মূলত আমাদের কি করে, আমাদের দেহ গঠনে সাহায্য করে। আর এক জোড়া যেটা আছে সেটা কিন্তু আমাদের কি করে, আমাদের লিঙ্গ নির্ধারণ করে, অর্থাৎ আমরা কি পুরুষ হব নাকি আমরা মহিলা হব, এটা মেইনলি আমাদের নির্ধারণ করে কি আমাদের এই এক জোড়া ক্রোমোজোম। ওকে, তাহলে চলো আমরা এমসিকিউ গুলো অ্যান্সার দিয়ে আসি। আমাদের বলছে কি প্রকৃত কোষের ক্রোমোজোমের কোনটি থাকে না, বলতে কি থাকে না, আমাদের আরএনএ থাকে না সাধারণত। তারপরে কি আমাদের বলছে নিচের কোনটি জনন কোষে ঘটে, বলতো আমাদের জনন কোষে কোনটা ঘটে, একটু আগে বললাম আমাদের জনন কোষে কি ঘটে, বলতো আমাদের জনন কোষে ঘটে হলো মিওসিস কোষ বিভাজনটা আমাদের কি জনন কোষে সম্পূর্ণ হয়। তারপরে কি দেখো তো, পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট, মানে পুং এবং স্ত্রী জনন কোষ যখন মিলিত হবে তখন সৃষ্টি হয়ে প্রথম যে কোষটা হবে, কি বললাম তোমাদের সৃষ্টির ফলে প্রথম যে কোষটা আমাদের জনন এবং স্ত্রী জনন কোষ মিলনের ফলে প্রথম যে কোষটা হবে এটাকে বলা হয় কি জাইগোট বলা হয়। ওকে, কি বললাম, জাইগোট বলা হয়। এটা কিন্তু তোমাদের মূল বইয়ে আছে। আচ্ছা, তোমাদের একটু কথা বলে রাখি, সেটা হলো আমি যে লেকচার তোমাদের পড়াচ্ছি না, তোমরা কিন্তু সাথে সাথে অবশ্যই মূল বইটা দেখে নিবে, মানে মূল বইয়ের মধ্যে কি আছে বা কতটুকু পড়ানো হলো। আমি যদি বলি তোমাকে এই সম্ভবত 2 থেকে 3 পৃষ্ঠা পড়ানো হয়েছে, তুমি সাথে সাথে মূল বইটাই পড়ে নিবে, নাহলে কিন্তু তোমার দেখবা কনসেপ্ট আরো ক্লিয়ার হবে তোমার কি যা পড়ানো হয়েছে। আমি ধরো তোমাকে শুধুমাত্র সামারি করে দিছি, মানে এটা এভাবে হয়, এটা এভাবে হয়, অনেক এক্সট্রা নলেজ অ্যাড করছি যেটা তোমাদের মেবি বইয়ে নাই দেখবা, বা অনেক কথা বলছি যেগুলো তোমাদের বইয়ে নাই, আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলা হয়েছে, আরও কিছু বইয়ে আছে, সেই জন্য তুমি মূল বইটা একটু অবশ্যই পড়ে নিবে, বুঝতে পারছো, এটা তোমাদের জন্যই ভালো। ওকে, তারপর নেক্সট আসে কি বলছে, আদি প্রকৃতির কোষে কোনটি থাকে বলো তো, আদি কোষের মধ্যে আমাদের কি মাইটোকন্ড্রিয়া থাকে, আমাদের কি লাইসোজোম থাকে, আমাদের কি প্লাস্টিড থাকে, আমাদের কি থাকে বলো তো, আমাদের রাইবোজোম থাকে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, প্রোক্যারিওটিক জীব বা প্রমাণে কি মনে আছে আদি, প্রমাণে কি আদি, আদি কোষ কোনটা বলো তো, আদি কোষ কোনটা, তোমাদের কিন্তু এগুলো পড়ানি হয়েছে। ওকে, তাহলে আজকে আমাদের লেকচার এ পর্যন্তই। এটা হলো আমাদের ধরা যায় প্রথম লেকচার, আমরা সিকোয়েন্সলি আরও 4 থেকে 5টা লেকচার এই অধ্যায়ের উপর নিব। তোমরা অবশ্যই লেকচারগুলো ফলো করবে, নাহলে কিন্তু, এবং সাথে সাথে আমাদের যে স্লাইডগুলো সেটা তোমাকে কি বলে ডিসক্রিপশন লিঙ্কে বা কমেন্টে দিয়ে দেওয়া হবে, এবং আমাদের যে ফেসবুক পেজ বা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ সেগুলোতে অ্যাড হয়ে থাকবে। তোমাদের এখন থেকে কিন্তু সিরিয়ালিভাবে মেনটেন করা হবে, তোমাদের প্রত্যেকটা লেকচার তোমাদের জন্য ফ্রিলি দেওয়া হবে। এবং তোমরা যদি আমার কোর্সগুলো মেনলি করো বা আমার লেকচারগুলো ফলো করো, তাহলে দেখবা তোমার এক্সট্রা নলেজও অনেকটা ইনক্রিজ হচ্ছে, তোমাকে কিন্তু অনেক আজকে এক্সট্রা নলেজও পড়ানো হয়েছে। সো তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে, কিন্তু মানে লিখতে হবে, সাথে সাথে তোমাদের দেখবা পড়াটা হয়ে যাবে, এবং বই ফলো করতে হবে, বইয়ের কোনো বিকল্প নাই, তোমাকে বই অবশ্যই লাইন ধরে ধরেই পড়তে হবে, পরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি মার্ক করো, সমস্যা নাই তো। ওকে, তাহলে আজকে তোমাদের সাথে আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে নেক্সট দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লেকচারে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।